আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জব মাস্টারের আমাদের আজকে থেকে আনুষ্ঠানিকভাবে লাইভ ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সকলের দোয়া নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে থেকেই নিয়মিতভাবেই আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি। তো ক্লাসের শুরুতে আমার ভয়েসটা ঠিকঠাক মতো সবাই শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমরা যে যেখান থেকে আজকের ক্লাসটিতে অংশ নিচ্ছি সবাই একটু টাইমলাইন থেকে লাইভটিকে শেয়ার দিয়ে দিবেন। আমাদের ভয়েস কি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন কিনা সেটাও আমাদেরকে একটু জানাবেন। ভয়েস কি ক্লিয়ার কিনা আমাদেরকে একটু জানাবেন। একটু শেয়ার দিয়ে দিই, ঠিক আছে? একটা সেকেন্ড। বাবা একটা কথা কইব শুনবা? আমাদের প্রলয় স্যার। আচ্ছা, বাবা আমাদের সাউন্ড ঠিক আছে কিনা আপনারা একটু কমেন্টস করে আমাদেরকে সহযোগিতা করতে পারেন আজকের এই সেশনটা আমাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। তো আপনারা অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন এবং ধৈর্য ধরে আপনাদের জন্য আমাদের এই অক্লান্ত পরিশ্রম ইনশাল্লাহ কন্টিনিউ থাকবে যদি আপনাদের সহযোগিতা পাই। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নিকট আমরা জ্ঞাপন করছি এবং আমাদের সকল প্রচেষ্টা আপনাদেরকে ঘিরে। আপনাদের প্রত্যেকটা ছোট প্রাপ্তিকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে আমাদের আজকের এই প্ল্যাটফর্মের যাত্রা করা। আমাদের শিক্ষকতা লাইফের হাঁটি পা পা করে এক যুগেরও বেশি সময় ধরে আমরা শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত আছি। আমাদের এই দীর্ঘদিনের অভিজ্ঞতাকে পুঁজি করে যাতে শিক্ষার্থী বান্ধব সেবা যাতে আমরা দিতে পারি সেই প্রত্যাশায় আমাদের এই জব মাস্টারের পদযাত্রা। সেটা শিক্ষার্থীদেরকে সেবা দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এই স্বপ্নটা তখনই বাস্তবে রূপ নিবে যখন হচ্ছে আপনারা আপনাদের স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে পারবেন। সেই ধারাবাহিকতায় আপনাদের প্রতিটা নির্ঘুম রাতকে আরও একটু সহজ করার জন্য আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। এক কথা হচ্ছে গবেষণাটা আমরা করব, প্রচেষ্টাটা আমরা করব, আপনারা আপনাদের পড়ার টেবিলের কাজটাকে আমরা সহজ করে দিব। বিশাল একটা সিলেবাসকে আমরা আপনাদের হাতের মুঠোয় এনে দিব। এক কথায় হচ্ছে পরিশ্রমটা আমরাই করব, আপনারা হচ্ছে জিসটা আপনাদের হাতের মুঠোয় পেয়ে যাবেন। বিশ্ব এখন হাতের মুঠোয়, সেই স্লোগানটাকে আমরা আপনাদেরকে বাস্তবে আপনাদের হাতের মুঠোয় সত্যিকার অর্থে পৌঁছে দিব। সেটা শুধু প্রযুক্তির ক্ষেত্রের পাশাপাশি জবের ক্ষেত্রে এবং আপনাদের শুধু জব পাওয়া ক্ষেত্রে নয়, এক কথা হচ্ছে আপনাদের সম্পূর্ণ লাইফটাকে পরিচালনা করার জন্য পাথর হিসাবে আমাদের এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে আমাদের ভয়েস মোটামুটি ক্লিয়ারই আছে এবং আমাদের আজকে জব মাস্টারের শুভ উদ্বোধন উপলক্ষে আমরা আপনাদের সবাইকে নিয়ে আজকে যে আমাদের যাত্রাটা শুরু করতে পারছি এবং আমি দেখতে পাচ্ছি প্রায় 90+ আমাদের চাকরি প্রার্থী ভাই বোনেরা আমাদের সাথে আপনারা যুক্ত আছেন এবং আমাদের ভয়েস আশা করি ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সৌরভ সরকার কমেন্ট করেছেন জি ক্লিয়ার। আচ্ছা, তারপর আরেকজন লিখেছেন নিয়ামুল স্যারের কি ক্লাস আছে কিনা। আচ্ছা, যাই হোক, আমি স্যারের পরিচয় আসতেছি। রাকিবুল হাসান লিখেছেন ক্লিয়ার। আরিয়া সমু লিখেছেন ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের একটু পরিচিতিতে চলে যাই। আজকে ক্লাসটা কি নিয়ে আমরা আয়োজন করেছি। আমরা মূলত এনটিআরসিএ অর্থাৎ শিক্ষক নিবন্ধন, আমরা জানি যে এটা বেশ কয়েকবার এই পরীক্ষার ডেট পড়ে সেটা পিছিয়ে যাচ্ছে, কারণ এখনও সবগুলো বিষয়ের সিলেবাস সেভাবে তৈরি হয়নি। তো এনটিআরসিএ নিয়ে আমরা যেহেতু প্রতিষ্ঠান হিসেবে বাজারে এখন নতুন, কিন্তু শিক্ষক হিসেবে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমরা প্রত্যেকেই কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের সেবা দিয়ে আসতেছি আমাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে, এবং আমরা সবাই একটা প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি, সেটা জব মাস্টার।
জব মাস্টার শুধু এনটিআরসি নিয়ে কাজ করছে না। জব মাস্টারের মধ্যে আমরা প্রাইমারি শিক্ষক, এটা নিয়েও আমরা সার্ভিস দিয়ে আসতেছি। আমরা বিসিএস এবং বিজিএস, এটা নিয়েও আমরা সেবা দিচ্ছি। আমাদের ব্যাংক যেটা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেটারও আমাদের কোর্স রয়েছে। নার্সিং বা সিনিয়র স্টাফ নার্সেরও আমাদের কোর্স রয়েছে। সো নবম থেকে 20তম গ্রেড পর্যন্ত আমাদের সকল ধরনের সরকারি চাকরির জন্য প্রস্তুতিমূলক কোর্স নিয়ে আমরা আমাদের যাত্রা আজকে থেকে শুরু করতে যাচ্ছি। তো জব মাস্টারের আজকের আয়োজনে আমাদের সাথে এনটিআরসি এর টপিক অ্যানালাইসিস ক্লাসে যুক্ত থাকছি আমি, রায়হান বোরহান। আমি জব মাস্টারের ইংরেজি বিষয়ের শিক্ষক এবং জব মাস্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। এবং আমার সাথে রয়েছেন নিয়ামুল আনাম বিশ্বাস স্যার, উনি জব মাস্টারের বাংলা বিষয়ক শিক্ষক এবং জব মাস্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। পাশে আমাদের সাথে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় জাকির হোসেন স্যার, উনি জব মাস্টারের জেনারেল নলেজের মেন্টর। সাধারণ জ্ঞান বিষয়ে স্যার দীর্ঘদিন যাবৎ আসলে পড়িয়ে আসতেছেন এবং অনেক জনপ্রিয় একজন শিক্ষক, সেটা চাকরি ক্ষেত্রেও এবং প্লাস যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন তাদের ক্ষেত্রেও। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে 100+ পার্টিসিপেন্ট আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। তো আমরা আজকে মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে এনটিআরসি এ আমরা দেখতে পাচ্ছি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এখানে টপিক অ্যানালাইসিস। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এনটিআরসি তে আমরা জানি যে মূলত 4টা বিষয় থেকে প্রশ্ন হয় স্যার, ঠিক আছে? 4টা বিষয়ের মধ্যে রয়েছে আপনার বাংলা, ইংরেজি, জিকে এবং গণিত। তো আমরা জানি যে এনটিআরসি এর নিয়োগগুলো যেমন কলেজ পর্যায়ে হচ্ছে, স্কুল পর্যায়ে হচ্ছে, আবার স্কুল পর্যায়ে 2ও আছে, তাই তো? তো আমরা এই 3টা পর্যায়ের জন্যই বাংলা বিষয়ের কোন কোন টপিক থেকে 10ম থেকে 18তম শিক্ষক নিবন্ধনে কোন কোন প্রশ্নগুলো বেশি এসেছে, অর্থাৎ টপিক নির্বাচন করা, এতে করে যাতে আপনারা বুঝতে পারেন যে কোন টপিকে আমাদের ফোকাস করা বেশি প্রয়োজন। কারণ আমাদের অনেকে আমরা আছি যে অপ্রয়োজনীয় টপিকগুলো খুব বেশি পড়ে ফেলি, কিন্তু যেই টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা অ্যাভয়েড করি। আবার যেই টপিকগুলো আমাদের পড়া উচিত কিন্তু সহজ বলে আমরা সেগুলোকে অবহেলা করি, অথচ ওই টপিকগুলো থেকেই কিন্তু আপনার এক্সামে প্রশ্ন আসতেছে। তো আজকে আমরা একটা গবেষণা করেছি আর কি, একটা অ্যানালাইসিস তৈরি করেছি। তো এই রিপোর্ট শিটটাই মূলত আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আমরা আজকে বাংলার কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে, স্কুল পর্যায়ে 2 সবগুলোই আমরা আজকে স্লাইডের মাধ্যমে টপিক অ্যানালাইসিস করে দেখাবো। বাংলার পরপরই আমরা ইংরেজির টপিকগুলোকে অ্যানালাইসিস করে দেখাবো যে কোন কোন টপিকগুলো আপনারা ভালো করে গুরুত্ব দিবেন, ভালো করে পড়বেন। এর পরপরই আমরা সাধারণ জ্ঞানের টপিকগুলোকে গুরুত্ব দিব এবং সব শেষে আমরা গণিতের কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের গণিতের যিনি শ্রদ্ধেয় শিক্ষক আমাদের শ্যামল স্যার, উনি হসপিটাল থেকে উনি আসতেছেন, অর্থাৎ উনি অন দ্য ওয়েতে অলরেডি রয়েছেন, যেহেতু স্যার তার পরিবারের সাথে হসপিটালে রয়েছেন। এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই উনি আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের গণিতের খুব জনপ্রিয় শিক্ষক শ্যামল স্যার। তো আমি আর কথা বাড়াবো না, আমি এখন আমার ফ্লোরটা দিয়ে দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় নিয়ামুল আনাম স্যার, আমাদের বাংলা বিষয়ের অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক, জনপ্রিয় শিক্ষক। স্যার এখন মূলত বাংলার এনটিআরসি থেকে 10ম থেকে 18তম নিবন্ধন পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি এসেছে সেগুলো নিয়ে স্যার আলোচনা করবেন। আর স্যারের পর ইনশাল্লাহ ইংরেজির সাথে আবার দেখা হবে আপনাদের সাথে। প্লিজ স্যার। ধন্যবাদ শ্রদ্ধেয় রায়হান বোরহান স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। শুরুতে আপনারা যারা দেখছেন তাদেরকে একটু বলবো, আজকের এই ক্লাসটা শুধু ক্লাস নয়, আজকের এই ক্লাসটা প্রস্তুত করার জন্য আমাদের নিরলস প্রচেষ্টা ছিল। সো আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি মূল ক্লাসটাতে চলে যাচ্ছি। এই মুহূর্তে দেখবেন সেটা হচ্ছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিবন্ধন পরীক্ষার সিলেবাস পর্যালোচনা 18 থেকে 10তম এনটিআরসি, বিষয় বাংলা, কলেজ পর্যায়, জব মাস্টার। সো আমরা চলে গেলাম। প্রথম যে স্লাইডটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, কলেজ পর্যায়ে নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা স্লাইডটা একটু দেখে রাখেন। যেই টপিকসগুলো থেকে প্রশ্ন এসেছে: ভাষারীতি, শব্দ, বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন ও শুদ্ধিকরণ, অনুবাদ, সন্ধিবিচ্ছেদ, কারক ও বিভক্তি, সমাস, প্রত্যয়, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন, সাহিত্য অর্থাৎ হচ্ছে বাংলা লিটারেচার, এবং সিলেবাস বহির্ভূত এই কন্টেন্টগুলো থেকে 10 থেকে 18তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ে বিগত বছরের প্রশ্নগুলো এসেছে।
এই জায়গাগুলা থেকে আপনারা কিভাবে পড়বেন সেটা একটু খেয়াল করেন। আগে আপনাদের এটা কথা বলে নেই, আগে ফরজ, তারপরে সুন্নত, তারপরে কি নফল। যারা মুসলমান আছেন তারা জানেন। আমার কথা হচ্ছে আপনি বাংলা বিশারদ হওয়ার দরকার নাই। আগে ফার্স্ট অফ অল আপনি এই টপিকসগুলা 10 বছরের আগে এই টপিকসগুলো আপনারা A to Z কমপ্লিট করেন, দেন আপনি হচ্ছে এই টপিকসের বাইরের টপিকসগুলো পড়েন। তাহলে আপনি যদি চলে যান দেখবেন বাংলা কলেজ পর্যায়ে ভাষারীতি টপিকসটা আছে 18তমতে। 18তমতে ভাষারীতি থেকে কোশ্চেন এসেছে 2টা, 17তম থেকে 3টা, 16তমতে 1টা, 15তম থেকে 1টা, 34-এ আসে নাই, 13তম থেকে 3টা, এবং 12তমতে কয়টা? 1টা, 11তমতে কয়টা? 2টা, 10তমতে কয়টা? 4টা। তদ্রুপ ভাবে দেখেন শব্দ, শব্দ মানে হচ্ছে শব্দের শ্রেণীবিভাগ, গঠন অনুসারে শ্রেণীবিভাগ, অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ থেকে প্রতি বছর এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। প্রতি বছর এই জায়গা থেকে কি এসেছে? প্রশ্ন এসেছে। আপনি একটু দেখেন হচ্ছে 18তমতে 2টা, 17তে 3টা, 16তে 2টা, 15তে 2টা, 14তমতে 3টা, 13তমতে 3টা, 12তমকে 1টা, 11তম 1টা, তার মানে হচ্ছে 10তমতে আসে নাই। তার মানে হচ্ছে আপনাকে একটু শর্ট করে যদি আমি টোটালি বলতে চাই, দেখেন বিরাম চিহ্নের ব্যবহার 18তমতে 1টা, 17তে 2টা, 16তমতে 1টা, 15তমতে 1টা, 14তমতে 1টা, 13তম থেকে 1টা, 12তম থেকে 1টা, এবং 11তমতে কয়টা? 2টা, 10তমতে কয়টা? 1টা। আপনাদেরকে এই মুহূর্তে একটু আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, সেটা হচ্ছে একটু দেখবেন, সেটা হচ্ছে ভুল সংশোধন এবং হচ্ছে অনুবাদ, সন্ধি বিচ্ছেদ, কারক ও বিভক্তি, সমাস, প্রত্যয়, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন, সাহিত্য এবং সিলেবাস বহির্ভূত। তার মানে 18তম শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ে বাংলা থেকে টোটাল প্রশ্ন এসেছে কয়টা? 25টা। 17তমতে কোশ্চেন এসেছে কয়টা? 25টা। 16তমতে কয়টা? 25টা। 15তমে 25টা। 14তমতে কয়টা? 25টা। এবং 13তম থেকে কয়টা? 25টা। 12তমতে কয়টা? 25টা। 11তমে কয়টা? 25টা। 10তম থেকে কয়টা? 25টা। তার মানে হচ্ছে প্রত্যেকটা এনটিআরসির পরীক্ষায় বাংলা থেকে ইকুয়ালি কয়টা প্রশ্ন ছিল? 25টা প্রশ্ন ছিল। জাস্ট হচ্ছে আমি একটু এগুলা চাইলে আপনারা বুঝে নিতে পারবেন, খুব বেশি রকেট সায়েন্স না জায়গাটা। সো আপনারা চাইলে দেখবেন, এই কারণে আপনাদের সময় নষ্ট না করে আমি একটু সামনের দিকে আগাচ্ছি। তবে এই জায়গা থেকে যাওয়ার আগে আমি একটা ট্রিক্স দিতে চাই আমার অভিজ্ঞতার জায়গা থেকে। সেটা হচ্ছে খেয়াল করেন, এই জায়গাটার ভিতরে 25টা প্রশ্নের মধ্যে, এই জায়গার 25টা প্রশ্নের মধ্যে দেখেন কিছু আছে গ্রামাটিক্যাল পার্ট, কিছু আছে মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্টগুলা অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে মুখস্থ করে নিতে হবে। দেখেন হচ্ছে আপনাদেরকে যদি বলি বাক্য সংকোচন আপনার দায়িত্ব, সেলফ স্টাডি। বিপরীতার্থক শব্দ সেলফ স্টাডি আপনার দরকার। সমার্থক শব্দ কার আপনার। তার মানে এই যে মুখস্থ বিষয়গুলো আছে এনটিআরসির, এগুলা চাইলে আপনি এখন থেকে নিজ দায়িত্বে মুখস্থ করা স্টার্ট করেন, কারণ হচ্ছে সামনে আমাদের হচ্ছে ফ্রি লাইভ ক্লাস শুরু হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড। এই কাজটা আপনাকেই করতে হবে। জাস্ট আমি বলে দিলাম, কাজটা আপনার, আপনি এখন থেকে করা স্টার্ট করেন। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমি স্কুল পর্যায়ে বাংলার। এবার দেখেন বিষয়ভিত্তিক বাংলা স্কুল পর্যায়ে ঠিক সেম টপিকস। ইন্টারেস্টিং একটা বিষয় বলি, আপনাদেরকে বলতে চাই, কলেজ পর্যায়ে যে বাংলা যে প্রশ্নগুলো আসছে কলেজ পর্যায়ে, ঠিক সেম টপিকস থেকে আবার কোথায় আসছে? স্কুল পর্যায়ে। তার মানে এক্সট্রা করে আলাদা টপিক্সের প্যারা নেওয়া লাগতেছে না, এক্সট্রা করে অন্যান্য টপিকসগুলো আপনার পড়া লাগছে না। তার মানে এটা একটা ট্রিক্স, কাজে লাগান। যাহাই হচ্ছে কলেজ পর্যায়ের প্রস্তুতি, তাহাই হচ্ছে কি স্কুল পর্যায়ের প্রস্তুতি, তাহাই আবার হচ্ছে কি, একটু পরে বলবো এটা, একটু দেখেন। ভাষারীতি, শব্দ, বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগধারা বিধি, বাগ ও বিধি, ভুল সংশোধন ও শুদ্ধিকরণ, অনুবাদ, সন্ধি বিচ্ছেদ, কারক ও বিভক্তি, সমাস, প্রত্যয়, সমার্থক শব্দ, বিপরীতার্থক, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন, আরেকটা কি বলতো? সিলেবাস বহির্ভূত। এই জায়গার মধ্যে একটা ট্রিক্স আছে। এই ট্রিক্সটা কি আপনারা কেউ ধরতে পেরেছেন বলেন তো? কলেজ পর্যায়ে ছিল বাট হচ্ছে স্কুল পর্যায়ে নাই। কোন টপিকসটা একটু কমেন্টসে জানাবেন। কলেজ পর্যায়ে ছিল বাট স্কুল পর্যায়ে নাই, এমন একটা টপিকসের এই জায়গায় স্লাইডের মধ্যে আছে। আপনারা দেখি কে মানে হচ্ছে কে জানাইতে পারেন, একটু বলেন কে 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 দেখি। 5 জনের আমি নাম বলবো। কলেজে ছিল বাট হচ্ছে স্কুল পর্যায়ে নাই। কলেজে ছিল বাট স্কুল পর্যায়ে নাই, বলেন তো একটু কে কে? সুমাইয়া ইসলাম, দিশা, আচ্ছা ঠিক আছে। কোন টপিকসটা একটু দ্রুত বলবেন।
তো আমি আপনার নামটা একটু কমেন্টসে লিখতে থাকেন কোন টপিকসটা কলেজ পর্যায়ে ছিল বাট হচ্ছে স্কুল পর্যায়ে নাই। তার মানে একটা লম্বা 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 একটা টপিকস কিন্তু কমে গেছে স্কুলে। সো বিষয়টা আগে এটা একটু রিয়েলাইজ করেন কেন এটার উপর জোর জোর দিচ্ছি। কারণ যেই টপিকসটা নাই ওই টপিকসটার উপরে অনেক বেশি স্টুডেন্ট তার টোটাল প্রস্তুতির 3/1 টাইম ওয়েস্ট করে। সো যারা বুঝতে পেরেছেন তারা এই টাইম ওয়েস্ট আর হবে না, তারা এই টাইমটা অন্য জায়গায় দিতে পারবে। দেখেন 18তম থেকে এই সেম টপিকস থেকে প্রশ্ন আসছে কয়টা? 25টা। কথা দিয়েছিল এনটিআরসি 25টা, 25টা এসেছে। 17তমতে কয়টা? 25টা। 16তে 25টা, 15তে 25টা এবং 14তে 25টা। 13তমতে কয়টা? 25টা এবং 12তমতে কয়টা? 25টা। 11তমতে কয়টা? 25টা এবং 10তমতে কয়টা? 25টা। একজন কমেন্টস করেছেন রিপন মাহমুদ ভোলা থেকে। রিপন মাহমুদ তোমাকে ধন্যবাদ, কারণ ইউ আর এ কনসার্ন, মানে হচ্ছে ইউ আর এ কনসার্ন। কোন বিষয়ে কনসার্ন? সেটা হচ্ছে কলেজ পর্যায় এবং স্কুল পর্যায়ের মধ্যে। কলেজ পর্যায়ে অবশ্যই আপনাকে সাহিত্যের উপর প্রস্তুতি নিতে হয়, স্কুল পর্যায়ে সাহিত্যের উপর অর্থাৎ বাংলা সাহিত্যের উপর প্রস্তুতি নেওয়া লাগে না। এতে আপনাদের একটা মেসিভ টাইম বেঁচে যাবে। এই মেসিভ টাইমটা আপনাদের যেই যে জায়গায় যেই যে টপিক্সে প্রবলেম ওই টপিকসগুলোর উপরে আপনারা এই টাইমটা দিতে পারবেন। সো রিপন মজুমদারকে অবশ্যই সেলুট। ভোলা থেকে রিপন মজুমদার সচেতন, ইনশাল্লাহ বাকিরাও সচেতন হয়ে যাবেন আজকের এই ক্লাসটা দেখার পরে। এরপরে দেখবেন আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, সেটা হচ্ছে পরবর্তী বাংলা স্কুল পর্যায় 2। বাংলা স্কুল পর্যায় 2তে দেখেন আমি আরেকটা বিষয় আজকের ক্লাসে এই মুহূর্ত পর্যন্ত যারা যুক্ত আছেন দুইটা বিষয় রিয়েলাইজ করছেন। নাম্বার 1, কলেজে যা স্কুলেও তা, স্কুল পর্যায়ে 2 কিনা জাস্ট একটু দেখেন, বা পার্থক্য কোথায় আছে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা দেখেন, টপিকসটা পড়ছি, ভাষারীতি, শব্দ, বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন ও শুদ্ধিকরণ, অনুবাদ, সন্ধিবিচ্ছেদ, কারক ও বিভক্তি, সমাস, প্রত্যয়, সমার্থক, বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন, সিলেবাস বহির্ভূত, টোটাল। এই জায়গার ভিতরে আপনারা একটু রিয়েলাইজ করেন, এই জায়গার মধ্যে আপনারা একটু রিয়েলাইজ করেন তো স্কুলের সাথে কলেজের কোন টপিকসটা আনকমন, আবার স্কুলের সাথে স্কুল পর্যায়ে 2 এর কোন টপিকসটা আনকমন। এটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ। এইচডব্লিউ মানে হচ্ছে হাজবেন্ড এন্ড ওয়াইফ না, হোমওয়ার্ক, হার্ডওয়ার্ক। বুঝতেছেন তো? এই বিষয়টা আপনি একটু মাথায় রাখবেন। এটা আবার হাজবেন্ড ও ওয়াইফের দিকে যাওয়ার দরকার নেই, আপনার একটা হোমওয়ার্ক করবেন। এটা হচ্ছে আপনাদের অ্যানালাইসিস, যে কলেজ থেকে স্কুল পর্যায়ের সিলেবাসটা কোথায় পার্থক্য আছে, আবার স্কুল থেকে কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে 2 এর পার্থক্য কোথায়, কোন কোন জায়গায় প্রবলেম আছে, এগুলো আপনারা একটু হচ্ছে ফাইন্ড আউট করবেন। এবার দেখেন আমি আপনাকে বলতে চাই, দেখেন 18তমতে কয়টা আসছে? 25টা। 17তে 25টা, 16তমতে 25টা, 15তমতে 25টা, 14তে কয়টা? 25টা এবং 13তমতে কয়টা? 25টা, 12তমতে 25টা, 11তমে কয়টা? 25টা এবং 10তমতে কয়টা? 25টা। এবার আমি আপনাদেরকে বললাম, বাট আপনারা একটু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এনটিআরসিটাকে যারা মানে হচ্ছে ছেলের হাতের মোয়া ভাবছেন, 19তম যারা এনটিআরসি পরীক্ষা পার্টিসিপেট করছেন তাদেরকে আমি একটা অ্যালার্মিং বা একটা সতর্ক বার্তা দিতে চাই। 18তমর একটা পরিসংখ্যান আমি আপনার সাথে শেয়ার করছি, আপনি একটু ঠান্ডা মাথায় কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই বিষয়টা হচ্ছে আপনারা একটু সবাই মনোযোগ দিবেন, জাস্ট আমার কথাটা একটু শোনেন সিরিয়াসলি। 18তম নিবন্ধনে এনটিআরসি যেটা নিবন্ধন ছিল, এই নিবন্ধনে শিক্ষার্থীরা ফর্ম তুলেছিল কত জানেন? 18,65,000 স্টুডেন্ট ফর্ম তুলেছিল। 18,65,000 স্টুডেন্ট ফর্ম তুলেছিল। এর মধ্যে পরীক্ষা দিয়েছিল কত জানেন? প্রিলিতে, মানে প্রথম যে এমসিকিউ পরীক্ষাতে পরীক্ষা দিয়েছিল 13,40,833 জন। তার মানে হচ্ছে ফর্ম তুলেছিল 18,65,000, বাট প্রিলিমিনারি পরীক্ষায় 18তমতে পরীক্ষা দিয়েছিল 13,40,833 জন। তার মানে প্রায় 5 লাখের মতো স্টুডেন্ট ফর্ম তোলার পরেও পরীক্ষা দেয় নাই পরীক্ষা ভীতির কারণে। এই 13,40,833 জন স্টুডেন্টের মধ্যে
প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছে কত? একটু কমেন্টস করতে পারেন? আপনাদের কারো কাছে কোনো ডেটা আছে? পাশ করেছে প্রিলিতে অনলি 4,79,981 জন। 4,79,900 কতজন? 81 জন। হাউ ক্যান ইট পসিবল? চিন্তা করেছেন, পরীক্ষা দিয়েছে 13 লাখ, ফেল করেছে মানে পাশ করেছে 4 লাখ, তার মানে ফেল করেছে কত? একটু কমেন্টস করেন তো। যেই এনটিআরসিটাকে আপনি ভাবেন যে এটা এমন কি আছে, এটাতে এমন ফেল করার কি আছে, তাদেরকে বলছি ফেল করেছে 8,60,852 জন। ফেল করেছে 8,60,852 জন। যারা এনটিআরসির প্রিলিতে পাশ করেছে তারা কি পরীক্ষা দিবে? রিটেন। তারা এই মুহূর্তে কি দিবে? রিটেন। এবার রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কত জানেন? প্রিলিতে পাশ করার পরেও অনেক স্টুডেন্ট রিটেন পরীক্ষা দিতেই যায় নাই, যেটাকে আপনারা ঘরের বসে বিষয়টাকে সহজ ভাবছেন। রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছে মাত্র 3,48,680 জন। 3,48,680 জন রিটেন পরীক্ষা পার্টিসিপেট করেছে। বাট রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা রিটেনে পাশ করেছে 83,865 জন। 83,865 জন রিটেনে পাশ করেছে। যারা রিটেনে পাশ করেছে তারা কোথায় যাবে? যারা রিটেনে পাশ করেছে তারা যাবে কোথায়? ভাইভায়। ভাইভায় পার্টিসিপেট করেছে 81,209 জন। ভাইভায় পার্টিসিপেট করেছে 81,209 জন। ভাইভায় উত্তীর্ণ হয়েছে 60,634 জন। এনটিআরসি ভাইভায় উত্তীর্ণ হয়েছে 60,634 জন। আর 18তম নিবন্ধনে এনটিআরসি কর্তৃপক্ষ চাহিদা দিয়েছিল 1,822 জনের। 1,822 জনের, কিন্তু চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে মাত্র 41,627 জন। সো আমি যে এই পরিসংখ্যানটা দিলাম, এই পরিসংখ্যানটা আপনারা উপলব্ধি করেন। এই মুহূর্তে আমি আমাদের শ্রদ্ধেয় রায়হান বোরান স্যারকে অনুরোধ জানাচ্ছি ইংরেজির বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়ামুল আনাম স্যারকে। স্যার খুব চমৎকারভাবে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছিল সে ব্যাপারে স্যার একটা ধারণা দিয়েছেন এবং একটা সতর্ক বার্তাও কিন্তু স্যার দিয়ে দিয়েছেন যে আমরা যদি এখন থেকে রুটিন করে গুছিয়ে প্রস্তুতি না নিই তাহলে যে বিশাল সংখ্যক শিক্ষার্থী এনটিআরসিতে গত পরীক্ষাতে ফেল করেছে ওই তালিকায় হয়তো আপনারাও পড়ে যেতে পারেন। সেই জন্য আমাদের এখন থেকেই সতর্ক হওয়াটা উচিত। তো এখন যথারীতি আমি চলে আসতেছি ইংরেজিতে, অর্থাৎ ইংরেজিতে সকল টপিকে আপনার সমানভাবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। যেই সব টপিকগুলো থেকে 10ম থেকে একদম 18 পর্যন্ত প্রশ্ন এসেছে আমরা একটু টপিকগুলা একটু দেখে নেই যে কি কি টপিক থেকে আমরা এখানে প্রশ্ন পেয়েছি। কেমন? তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমেই আছে এরর্স ইন কম্পোজিশন। এরর্স ইন কম্পোজিশন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা প্রশ্ন আসছে, অনেক। 10ম এবং 11তে কোনো প্রশ্ন আসে নাই, এই দুইটাতে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু 12তে আমরা দুইটা পাইছি, এরপরে যে দুইটা, তিনটা, চারটা, তিনটা। তার মানে বোঝাই যাচ্ছে এরর ইন কম্পোজিশন এই টপিকটা থেকে, অর্থাৎ ভুল বের করা আর কি। কারেকশন বলতে আমরা যেটাকে বুঝি, এই কারেকশন বলতে শুধু একটা বা দুটো টপিককে বোঝাবে না, গ্রামারের পুরোটাই কিন্তু কারেকশন। একটা সেন্টেন্সে যে কোনো জায়গায় ভুল হতে পারে, টেন্সের ভুল থাকতে পারে, প্রোনাউন রিলেটেড ভুল থাকতে পারে, ডিটারমিনার রিলেটেড বা আর্টিকেল গত ভুল থাকতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড ভুল থাকতে পারে, অনেক ধরনের ভুল থাকতে পারে। ওভারঅল গ্রামার ফাউন্ডেশন যদি আপনার মজবুত না হয়, স্ট্রং না হয়, তবে আপনার এই অংশে ভালো করাটা অসম্ভব একটা বিষয়। সো গ্রামারের ফাউন্ডেশন যাদের যথেষ্ট ভালো, বেসিক যাদের ভালো, আশা করা যায় এখানে 4টা প্রশ্ন আসুক আর 3টা প্রশ্ন আসুক, আপনি সবগুলোরই অ্যান্সার করতে পারবেন। তো এই জন্য আপনাদের একটা নিয়মিত একটা প্র্যাকটিসের প্রয়োজন, যেটা ইনশাল্লাহ জব মাস্টার আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা 100% আপনাদেরকে নিয়মিত দিয়ে যাব। আর আপনারা নিজেরাও পড়ার টেবিলের সাথে স্টিক টু থাকবেন।
দেন যেটা খুবই আপনাদের বিরক্তিকর একটা টপিক, এটা হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমরা জানি যে প্রেপোজিশন এটা পড়ে মনে রাখাটা সো টাফ, আসলে অনেক অনেক কঠিন একটা বিষয়, যে এইমাত্র পড়ি আবার ভুলে যাই, আবার পড়ি আবার ভুলে যাই। তো এই যে এনটিআরসি এর আমাদের প্রিপোজিশনে আমরা দেখতে পাচ্ছি কখনো প্রিপোজিশন বাদ যায় নাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টপিকটা কখনোই বাদ যায় নাই। আমরা একদম দশম থেকে 18 পর্যন্ত প্রতিটা পরীক্ষাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন পেয়েছি। সো এই বিরক্তিকর টপিকটাও আপনাদেরকে আসলে আয়ত্ত করতে হবে। কি ট্রিক্স ফলো করবেন বা কোন মেথডে পড়বেন, কোন কৌশলে পড়লে আপনার প্রিপোজিশনগুলো খুব সহজে আপনার মনে থাকবে, সেটা ইনশাল্লাহ আমি আমার ইংরেজি ক্লাসে আমি অবশ্যই বলবো। আমাদের জব মাস্টারের ইংলিশ প্যানেলে যারা যারা আছেন তারাও তাদের ক্লাসের মধ্যে আপনাদেরকে হাইয়েস্ট গাইডলাইন ইনশাল্লাহ প্রোভাইড করবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি আর্টিকেলটাকে আমরা অনেকে অবহেলা করি। আর্টিকেল এ বা এন এর ব্যবহার অথবা দি এর ব্যবহার, দি এবং দা উচ্চারণ দুইভাবে হয় আর কি। তো আর্টিকেল থেকেও আমরা দেখতে পাচ্ছি নিয়মিত প্রশ্ন এসেছে, তার মানে আর্টিকেল টপিকটা ইম্পর্টেন্ট। কেমন? ভার্ব, ভার্ব বলতে অনেক কিছু বোঝায়। ভার্বের মধ্যে আপনি জানেন ট্রানজিটিভ ভার্ব আছে, ইনট্রানজিটিভ ভার্ব আছে, পজিটিভ ভার্ব আছে, তাই না? প্রিন্সিপাল ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, ফ্যাক্টিটিভ ভার্ব আছে, তারপর ডাই ট্রানজিটিভ ভার্ব আছে, তারপর কগনেটিভ ভার্ব আছে, এরকম অনেক অনেক কগনেট ভার্ব আছে, সরি, অনেক অনেক ধরনের ভার্ব আছে। তো এই সবগুলো ভার্ব, আবার ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, এই নন ফাইনিটের মধ্যে ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ট, ভার্বাল নাউন সবগুলোই চলে আসে। তার মানে ভার্ব কিন্তু অনেক ভাস্ট একটা অধ্যায়, অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক বড় একটা টপিক। এই টপিক থেকে আপনার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একদম নিয়মিতভাবে এসেছে। সর্বোচ্চ 5টা প্রশ্ন আমরা পেয়েছিলাম 16তম এনটিআরসি এতে, তাই তো? আর অন্যান্য প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই টপিকটা থেকে ধারাবাহিকভাবে প্রশ্ন এসেছে। তার মানে এই টপিকটাকে আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন, এখান থেকে প্রশ্ন থাকবেই, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি ট্রান্সলেশন, ঠিক আছে? ট্রান্সলেশন বা অনুবাদ, অনুবাদ করার অনেক নিয়ম কানুনও আছে, আবার অনুবাদ কখনো কখনো মুখস্থও করতে হয়। যেমন ধরেন যেগুলো প্রবাদ বাক্য, মানে প্রবাদ বাক্য টাইপের যেগুলো আছে, এগুলো কিন্তু আপনাদেরকে ডিরেক্ট মুখস্থই করতে হবে, এখানে অন্য কোনো উপায় নাই। আর যেগুলো সাধারণ বাক্য, সেখানে অবশ্যই আপনার সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহার বুঝতে হবে, তবেই আপনি সঠিকভাবে ট্রান্সলেশন করতে পারবেন। তবে হ্যাঁ, অনুবাদের জন্য ভোকাবুলারি এটা অবশ্যই খুব প্রয়োজন। আচ্ছা, এখান থেকে আমরা প্রতি বছর প্রশ্ন পাচ্ছি, সো আমরা এই টপিকটাকেও হাইলাইট করব। আচ্ছা, এই অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল এটা ভুলবশত চলে আসছে, এটা কোনো টপিকের আন্ডারই পড়ে না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, ট্রান্সফরমেশন বলতে আমরা শুধু কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডকে বুঝবো না। ট্রান্সফরমেশন বলতে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এই সবগুলোকেই বোঝায়। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, সেটাও বোঝায়। পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ থেকে আবার পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এগুলোকেও বোঝায়। কেমন? তারপর ন্যারেশন, অর্থাৎ চেঞ্জ অফ স্পিচ, তাই না? ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন থেকে ডিরেক্ট ন্যারেশন, এগুলোকেও বোঝায়। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে শুধু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডই না, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, ডিগ্রির যে পরিবর্তন, সবগুলোই এটার অধীনে পড়ে। তো এই অধ্যায়টা থেকে আমরা দেখতে পাচ্ছি 5টা প্রশ্ন আসছিল 17তে, 4টা প্রশ্ন আসছে 18তে। তার মানে 19তম নিবন্ধনেও আমরা এই টপিক থেকে আশা করতে পারি প্রশ্ন থাকবেই। আচ্ছা, এরপর মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সিনোনিম এবং অ্যান্টোনিম আছে। খেয়াল করছেন? সিনোনিম এবং অ্যান্টোনিম। তো এই ক্ষেত্রে তো আসলে জাদুকরি কোনো নিয়ম কি আছে? মানে এমন কোনো পদ্ধতি কি আছে যে আমি যদি এভাবে পড়ি তাহলে আমি অনেকগুলো শব্দ মনে রাখতে পারবো? একটা একটা ওয়ার্ড দিয়ে আমি অনেকগুলো ওয়ার্ডকে মনে রাখতে পারবো। 2টা ওয়ার্ড দিয়ে আমি প্রায় 200 বা তারও বেশি শব্দ মনে রাখতে পারবো। এরকম কোনো টেকনিক কি আছে? অবশ্যই আছে, এবং সেটাকে আমরা বলি রুট অ্যানালাইসিস। সো আমি আমার ইনশাল্লাহ ভোকাবুলারি ক্লাসে আপনাদের জব মাস্টারে আমরা কন্টিনিউয়াস বেসিসে, যেহেতু আমাদের শুভ উদ্বোধন হয়েছে, শুভ উদ্বোধন উপলক্ষে আমরা কিন্তু নিয়মিতভাবেই আমাদের লাইভ আয়োজন চলমান থাকবে, এবং এক একটা লাইভে আমরা এক একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং কিছু কৌশল আমরা সেই লাইভগুলোতে শেয়ার করব যাতে আপনারা উপকৃত হন। অর্থাৎ শুধু কোয়েশ্চেন এবং সলভ না, শুধু কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার অনেক তো হয়েছে, এখন আমাদেরকে দেখতে হবে যে
কোয়েশ্চেনগুলো যখন কনফিউজিং হয়, ওই সিচুয়েশনে আমরা কিভাবে কোন ট্রিক্স অ্যাপ্লাই করলে আমরা সেটা খুব দ্রুত সলভ করতে পারবো। আর যেগুলো মেমোরাইজিং পার্ট, অর্থাৎ ভোকাবুলারি, তারপর প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলো কোন কৌশলে পড়লে বা কোন নিয়মকে ফলো করলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো। সো এই এই যে এক্সক্লুসিভ যে লেকচারগুলো বা ক্লাসগুলো, এগুলো ইনশাল্লাহ সামনে জব মাস্টার নিয়ে আসতে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটাকে, এবং অবশ্যই ফেভারিট করে রাখবেন যাতে কোনো নোটিফিকেশন আপনার হাতছাড়া না হয়ে যায়। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স থেকে আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন পাচ্ছি। সেন্টেন্স কমপ্লিটিং বলতে এখানেও এটাও কিন্তু গ্রামাটিক্যাল, অর্থাৎ এটা এখানে যে কোনো টপিক থেকে আপনার আসতে পারে, অর্থাৎ এর কোনো সিলেবাস নাই। আপনার টেন্স থেকেও আসতে পারে, আবার এখান থেকে রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার থেকে আসতে পারে, নাউন প্রোনাউন থেকেও আসতে পারে, সেন্টেন্স স্ট্রাকচার থেকেও আসতে পারে, ক্লজ থেকেও আসতে পারে। যে কোনো টপিক থেকে সেন্টেন্স কমপ্লিশন দিতে পারে। সেটা গ্রামার বেসড হতে পারে, আবার কখনো কখনো সেটা ভোকাবুলারি বেসডও হতে পারে, মানে ওয়ার্ড বেসড সেন্টেন্স কমপ্লিশনও হতে পারে। তো সেই জন্য ওই শুরুতে যে কথাটা বলেছিলাম যে আপনার গ্রামারের একটা স্ট্রং ফাউন্ডেশন আপনার প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা আমাদের ক্লাসগুলোকে ফলো করতে থাকেন এবং নিজেরাও পড়াশোনা করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের এটার ভিত্তিটা মজবুত হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ফ্রেজ এন্ড ইডিয়মস। এখান থেকেও ধারাবাহিকভাবে প্রশ্ন এসেছে ফ্রেজ এন্ড ইডিয়মস। তো এনটিআরসি এর জন্য আসলে বিশেষ একটা লিস্ট রয়েছে ফ্রেজ এন্ড ইডিয়মস এর ক্ষেত্রে। এটা আমাদের যেই জব মাস্টারের রিসার্চ টিম, তারা অলরেডি এটা প্রস্তুত করার কাজ শুরু করেছে, কাজ চলমান আছে। অতি শীঘ্রই, খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমরা ফ্রেজ এন্ড ইডিয়মস এর উপরে আপনাদের একটা এক্সক্লুসিভ লেকচার, একটা লাইভ ক্লাস আমরা ইনশাল্লাহ কন্ডাক্ট করব, যেখানে ক্লাসের পরপরই আপনাদেরকে আমরা একটা ফ্রি পিডিএফও দিয়ে দিব, যেটা ফলো করলে আশা করা যায় আপনার ফ্রেজ এন্ড ইডিয়মসটা 19তম এনটিআরসি কবে হবে আমি জানি না, যখন হবে ইনশাল্লাহ পরীক্ষাতে আপনার কমন পড়বে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের পরিবর্তন, অর্থাৎ এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে আপনার 18তে আসে নাই, কিন্তু আগের প্রতিটা পরীক্ষাতে, অর্থাৎ 17, 16, 15, 14 প্রত্যেকটা নিবন্ধন পরীক্ষায় এখান থেকে আমরা কিন্তু প্রশ্ন পেয়েছি। ঠিক আছে, সো এটাকেও আমরা ইনশাল্লাহ ফোকাস করব, কেমন? আচ্ছা, এরপর আউট অফ সিলেবাস। আউট অফ সিলেবাস বলতে যেই কোয়েশ্চেনটা এসেছে ওটার সাথে আমরা ইউজ টু না, এরকম কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমরা যখন প্রশ্ন সলভ করাবো, আমাদের কোয়েশ্চেন সলভিং ক্লাস আমরা খুব শীঘ্রই দিচ্ছি, আমাদের পেজের মধ্যে শুরু হতে যাচ্ছে। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে, আমাদের নিয়মিতভাবেই ইনশাল্লাহ ক্লাস চলমান থাকবে, এবং আমাদের একটা প্ল্যান আছে, এবং সেই প্ল্যান মোতাবেকই মূলত হচ্ছে আমরা আমাদের লাইভ ক্লাসগুলো পরিচালনা করে থাকবো। এবং লাইভ ক্লাসের একটা রুটিন আমাদের পেজের মধ্যে আমরা পোস্ট করে দিব। আপনারা সেই রুটিন মোতাবেক প্রতিদিন ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলোকে ফলো করবেন। আচ্ছা, সো আউট অফ সিলেবাস প্রশ্নগুলো কেমন হয় সেটা হচ্ছে আমরা আমাদের ওই ক্লাসের মধ্যে ইনশাল্লাহ দেখব। তাহলে আমরা কলেজ পর্যায়ের প্রশ্নগুলো, টপিকগুলো আমরা কিন্তু বিশ্লেষণ করে ফেললাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কলেজ পর্যায় থেকে আপনার পুরো গ্রামারটাই আসলে ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দেওয়া যাবে না। গ্রামারের প্রতিটা আইটেম ভালো করে বুঝতে হবে, কারণ যে কোনো আইটেম থেকে আপনার এরর দিতে পারে, ভুল বের করতে বলতে পারে, তো সেটা আপনারা পড়বেন। মুখস্থ আইটেমের মধ্যে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, তারপর সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ এন্ড ইডিয়মস। এই তিনটা হচ্ছে আপনার মুখস্থ অংশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এই মুখস্থ অংশগুলো আপনি কিভাবে আয়ত্ত করবেন, কতটুকু পড়বেন, কোনগুলো পড়বেন, আমরা এটার জন্য একটা সাজেশন প্রস্তুত করছি। খুব শীঘ্রই সাজেশনটা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব লাইভে। আচ্ছা, এরপর গ্রামারের আরো কিছু টপিক আছে, যেমন আর্টিকেলস। আর্টিকেলসটা আপনারা খুব ভালো করে পড়বেন। ভার্ব, ভার্বের পুরো চ্যাপ্টারটা পড়তে হবে আপনাকে, ঠিক আছে, অর্থাৎ ফাইনিট, নন ফাইনিট, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ সব পড়তে হবে। তারপর এগুলাই মোটামুটি এই আইটেমগুলোই। আর এখানে আরো একটা আইটেম আছে গ্রামারে, সেটা হচ্ছে আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওই যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, এগুলো একটু ভালো করে পড়তে হবে আপনাকে। আর চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ একটা সহজ টপিক, ঠিক আছে, এটাও আপনাদেরকে যথেষ্ট গুরুত্ব সহকারে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, ফাইন। তো আমরা কলেজ পর্যায়টা মোটামুটি ভাবে অ্যানালাইসিস করে ফেলেছি। এখন আমরা চলে যাব স্কুল পর্যায়ে। আমরা স্কুল পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সেম টপিক। দেখেন, টপিকের কোনো পরিবর্তন নাই। আমাদের শ্রদ্ধেয় নিয়ামুল আলম স্যার, উনি কিন্তু আমাদের কিছুক্ষণ আগে যেই কথাগুলো বলে গিয়েছেন, কথাগুলো নিশ্চয় মিলে যাচ্ছে, যে কলেজ পর্যায়ে যেই আইটেমগুলো থেকে বাংলা অংশে প্রশ্ন এসেছিল, স্কুল পর্যায়ে কিন্তু সেম আইটেমগুলোই রয়েছে। স্কুল পর্যায়ে দুইতেও কিন্তু একই আইটেম রয়েছে। একই কথা প্রযোজ্য আপনার হচ্ছে ইংরেজির ক্ষেত্রে। ইংরেজি কলেজ পর্যায়ে যে টপিকগুলো ছিল, স্কুল পর্যায়ে কিন্তু ওই একই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে।
তার মানে নতুন কোনো টপিক এখানে ঢোকে নাই। আপনারা দেখেন, খেয়াল করেন, এই যে এরর ইন কম্পোজিশন, এটা কলেজ পর্যায়ে ছিল। তারপরে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কলেজ পর্যায়ে ছিল। তারপর হচ্ছে এই যে ইউজ অফ আর্টিকেল, ভার্ব, তারপর ট্রান্সলেশন, এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, কমপ্লিটিং সেন্টেন্স, ফ্রেজ এন্ড ইডিয়মস, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এই সবগুলোই কিন্তু আপনার কলেজ পর্যায়ে ছিল। তার মানে আপনার একটা প্রস্তুতি যদি আপনি নেন, একটা প্রিপারেশন যদি নেন এনটিআরসি এর জন্য, তাহলে আপনার প্রত্যেকটাই কিন্তু আপনাকে কভার দিচ্ছে। কলেজ পর্যায়েও কভার করবে, স্কুল পর্যায়েও কিন্তু কভার করবে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি স্কুল পর্যায়ে এখানে এরর ইন কম্পোজিশন থেকে ধারাবাহিকভাবে প্রশ্ন আসছে। দেখছেন, এই যে ধারাবাহিকভাবে প্রশ্ন আসছে। সো আমি তো বলে দিয়েছি, কম্পোজিশনের এরর বের করা বা ভুল বের করার জন্য পুরো গ্রামারটার উপর আপনার একটা দখল থাকতে হবে, ঠিক আছে? একটা কমান্ড থাকতে হবে। তো সেটা আমরা ইনশাল্লাহ করব আমাদের ক্লাসগুলোর মাধ্যমে। তারপরে এই যে প্রেপোজিশন থেকেও দেখেন ধারাবাহিকভাবে প্রশ্ন এসেছে। তারপর আর্টিকেল থেকেও প্রশ্ন এসেছে, ভার্ব থেকে একদম নিয়মিতভাবে প্রশ্ন এসেছে, ট্রান্সলেশন থেকে আসছে, তারপর ট্রান্সফরমেশন থেকেও প্রশ্ন আসছে। তারপর এই যে মুখস্থ টপিক সিনোনিম তো থাকবেই, কমপ্লিটিং সেন্টেন্স এখান থেকেও প্রশ্ন আসছে, ফ্রেজ এন্ড ইডিয়মস থেকেও প্রশ্ন আসছে, তারপর চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকেও প্রশ্ন আসছে। তার মানে আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে এই কয়েকটা টপিক থেকেই কিন্তু স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে প্রশ্ন আসতেছে। সো 19তম শিক্ষক নিবন্ধনের জন্য কিন্তু আমরা এই টপিকগুলোকেই সর্বোচ্চ হাইলাইট করেই কিন্তু আমাদের লেকচার শিটগুলো তৈরি করেছি, আমাদের কোর্স প্ল্যানগুলোকে আমরা সাজিয়েছি। এনটিআরসি এর জন্য কিন্তু আমাদের কোর্স রয়েছে। তবে আপনাদের এই মুহূর্তে জব মাস্টারের শুভ উদ্বোধন উপলক্ষে কোনো পয়সা দিতে হবে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে 1.5 মাস ব্যাপী আমরা একটি জব ফাউন্ডেশন কোর্স সম্পূর্ণ ফ্রিতে আমরা অফার করছি। এবং এটার জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম আমরা আমাদের পেজের মধ্যে দিয়েছি। আপনারা জাস্ট ফর্মটা ফিল আপ করে ওটা সাবমিট করে রাখবেন। এবং আমরা এই ফ্রি কোর্সটা, মানে 1.5 মাসের যে কোর্সটা, এটা মূলত একটা পেইড কোর্সই ছিল, বাট সেটাকে আমরা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি জব মাস্টারের এটা শুভ উদ্বোধন উপলক্ষে। এবং আমাদের এই কোর্সটা ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি ঈদের পরপর, ঠিক আছে? ঈদের পরপর। এবং তারিখটাও যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে 5ই জুন, ইনশাল্লাহ আগামী 5ই জুন থেকে আমাদের ফ্রি ফাউন্ডেশন কোর্সের যাত্রা শুরু হতে যাচ্ছে। তো এই সময়ের মধ্যে আমাদের অবশ্যই একটা লিমিটেশন থাকবে, ঠিক আছে? যেহেতু ক্লাসগুলো আমাদের জুমের মধ্যে হবে, আবার কিছু ক্লাস আমাদের সিক্রেট গ্রুপের মধ্যে হবে। সো যত দ্রুত সম্ভব আপনারা আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে ফ্রি ফাউন্ডেশন কোর্সে এনরোল করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এবার লাস্ট স্কুল পর্যায়ে 2, এটি স্কুল পর্যায়ে 2। আমি এখানে আর আপনাদের সাথে কোনো কথা বাড়াবো না, আমি জাস্ট এতটুকুই বলে দিচ্ছি। এখানেও দেখেন, এই যে স্কুল পর্যায়ে 2 তো আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানেও দেখেন এই যে একই টপিকগুলো কিন্তু এখানে আছে। অর্থাৎ কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে 2, প্রত্যেকটা পর্যায়ে কিন্তু একই টপিকগুলোই কিন্তু রয়েছে। এগুলাই প্রাইম টপিক, এই টপিকগুলোই প্রাইম টপিক ফর এনটিআরসিএ, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমরা যদি এখানে অ্যানালাইসিস করে দেখি যে আসলে প্রতিটা টপিক থেকেই কিন্তু, মানে এখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকেই 10ম থেকে 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত প্রশ্ন এসেছে। সো আমরা খুব সহজেই এটা অ্যানালাইসিস করে বলতে পারি যে ইনশাল্লাহ 19তম নিবন্ধন পরীক্ষাতেও এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে। এই সহজ বিষয়টা বুঝতে এটা রকেট সায়েন্স লাগে না, যেটা আমাদের শ্রদ্ধেয় নিয়ামুল স্যার কিছুক্ষণ আগে কিন্তু বলে গিয়েছিলেন, তাই না? তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এরই মধ্যে আমাদের গণিতের শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় শ্যামল স্যার চলে এসেছেন। একটু আচ্ছা, আমাদের শ্রদ্ধেয় শ্যামলদা আমাদের মধ্যে এসেছেন। শ্যামল স্যার কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। তার আগে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমাদের আগামীকালকে বিকেল 5টার সময় ফাটাফাটি একটা ইংরেজি ক্লাস রয়েছে। আশা করি এই ফাটাফাটি ক্লাসটা একজন ফাটাফাটি শিক্ষক ইনশাল্লাহ ফাটিয়ে দিবেন, মানে সেভাবে ইনশাল্লাহ ক্লাসটা কন্ডাক্ট করবেন। আগামীকালকে বিকেল 5:30টার সময় এই অসাধারণ ক্লাসে আপনাদের সবাইকে আমি অগ্রিম দাওয়াত দিয়ে রাখছি। আবার একই দিনে অর্থাৎ আগামীকালকেই রাত 9টার সময় আরো একটি ইংরেজি ক্লাস নিয়ে আপনাদের সামনে আমি নিজেই হাজির হব। তবে চমক হিসেবে আগামীকালকে 5:30টায় যে ক্লাসটি অনুষ্ঠিত হবে, এই ক্লাসটা যদি আপনারা কেউ মিস করেন তাহলে আপনি নিশ্চিত থাকেন 9ম থেকে 20তম গ্রেডের যেই পরীক্ষাতে আপনি বসেন না কেন, ওখানে ইংরেজির আপনি কম করে হলো 1 নাম্বার হারাচ্ছেন।
আর আপনি জানেন 1 নাম্বার কিন্তু অনেক বিষয়। কালকের ওই ক্লাসে আশা করি স্যার এমন কিছু আপনাদের সামনে নিয়ে আসতেছেন যেখান থেকে ইনশাল্লাহ আপনাদের ইংরেজির ন্যূনতম 1 নাম্বার নিশ্চিত কমন থাকবে। তো আমি এখন এখানেই বিদায় নিচ্ছি। আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি জব মাস্টারের আমাদের গণিত বিভাগের বিভাগীয় প্রধান এবং খুবই 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 পপুলার টিচার স্যার, অনেক জব প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন, অনেক জায়গায় ক্লাস নিচ্ছেন, উনি ক্লাস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ ক্লাস নেওয়াটা স্যারের প্যাশন। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমি আমাদের শ্রদ্ধেয় শ্যামল স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আহ, গণিতের এই অ্যানালাইসিসটা প্রেজেন্ট করার জন্য। স্যার প্লিজ। স্যার আপনার তো হচ্ছে সম্ভবত এসেছেন হসপিটাল থেকে। ওয়াও স্যার, স্যার কিন্তু হসপিটাল থেকে চলে আসছে আপনাদের জন্য, মনে রাখেন কিন্তু এগুলা, কেমন? আচ্ছা স্যার, প্লিজ স্যার। আচ্ছা, গণিত আর রায়হান স্যার আসলে আমাকে যেভাবে রিপ্রেজেন্ট করছেন, আমি এতটা বড় মাপের কোনো শিক্ষক নয়, তবে 12 থেকে 13 বছর বিসিএস ক্যাডার, অসংখ্য ক্যাডার তৈরি করছি এবং অসংখ্য নিবন্ধন টিচার আছেন যারা আমার হাত ধরে হয়েছেন, এতটুকু বলতে পারি। আর নিজেও 41তম বিসিএস এ কোয়ালিফাইড হয়ে এখন শিক্ষকতার পেছে আসি, যে কারণে আপনাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমার মনে হয় আপনাদের সর্বোচ্চ উপকার করার মতো যোগ্যতা আলহামদুলিল্লাহ আমার আছে। তো যাই হোক, আমরা এই এনটিআরসি এর গণিতের একটা চমক হচ্ছে এনটিআরসি এর গণিতের চরমভাবে পাজল হয়ে যায়। অন্যান্য চাকরি পরীক্ষায় আপনাকে সুন্দরভাবে মানে একটা ছক আঁকায় দেওয়া যায় যে এইভাবে এইভাবে আসে, এই জায়গা থেকে এত আসে, বিসিএস এ খুব সুন্দরভাবে রোড ম্যাপ করে দেওয়া যায়। কিন্তু এনটিআরসি এ এটা হচ্ছে রং ধনুর মতো, হ্যাঁ, গিরগিটির মতো রং বদলায়। তো কিছু জায়গা আছে যে জায়গাগুলো ফিক্স থাকে, সেই জায়গাগুলো আপনাকে বেশি ফোকাস করতে হবে। তবে গিরগিটির মতো রং পাল্টালেও যে জায়গাগুলো যেহেতু পাল্টাচ্ছে, সেই জায়গাগুলোতে আমরা একটু ফোকাস কম করে যে জায়গাগুলো রেগুলার আসে সেই জায়গাগুলোতে আমরা ফোকাস বেশি করব। তো এইখানে আমরা যেমন দেখেন এই আমরা এইখানে দেখলে আমরা বুঝতে পারবো যে পাটিগণিতের সূত্র ও নিয়মাবলী থেকে 17, 18, 17, 16 এইটা ঠিকই আসছে, 13তম 4টা আসছে। তার মানে দেখা যাচ্ছে এই জায়গাটা আমাদের ফোকাস বেশি করতে হবে। তবে গড় থেকে 18, 17 কিন্তু আসে নাই। এই যে দেখেন, পুরোপুরি কিন্তু গড় থেকে আমাদের পরপর 4বার আসছে, আবার 2বার আসে নাই। ঠিক এইভাবে আমাদের যখন লসাগু গসাগু করবেন, এগুলো হচ্ছে বেসিক। এগুলো আপনার আসুক আর না আসুক, এগুলো না জানলে আপনি পরবর্তী বড় বড় ম্যাথগুলো পারবেন না। লসাগু গসাগু আপনাকে করতেই হবে, গড় আপনাকে জানতেই হবে, ঐকিক নিয়ম আপনাকে জানতেই হবে। আপনাকে আসুক আর না আসুক এই প্রত্যেকটা চ্যাপ্টারকে আপনাকে খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। তবে মজার বিষয় হচ্ছে এগুলো জানলেই হবে না, এগুলো খুব অল্প সময়ের মধ্যে কিভাবে করা যায় সেটা জানাটাই হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়, যেটা আমি শ্যামল স্যার আপনাদের প্রত্যেকটা টপিকসে ইনশাল্লাহ আমি আপনাদের এই জব মাস্টারের সাথে আছি। আপনাদের সাথে প্রত্যেকটা বিষয় খুব চমৎকারভাবে দেখা মাত্র অ্যান্সার করা যায় কিভাবে, সেটা নিয়ে আমরা হাজির হব। আপনারা এই যে লাভ ক্ষতির ম্যাথ, সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে লাভ ক্ষতির ম্যাথ। লাভ ক্ষতির ম্যাথের আমি নিজেও টানা 4-5 দিন করে শেষ করতে পারিনি। এত ভ্যারাইটিস, এত ভ্যারাইটিস। পরবর্তীতে আমি দেখলাম যে এটা কি করা যায়। এইটা পরবর্তীতে আমি দেখলাম যে অনলি 4টা ভাগে ভাগ করছি। সেটা কি? হয় ক্রয় মূল্য চাবে, নাই বিক্রয় মূল্য চাইবে, অথবা লাভের হার, অথবা ক্ষতির হার। আপনি এই 4টা প্যাটার্নে ভাগ করবেন এবং বিস্তারিত ম্যাথগুলো আপনি দেখবেন এই 4টা প্ল্যাটফর্মে নিয়ে আসবেন। অঙ্কগুলো এত সহজ হয়ে গেছে যে বলার মতো না। তো আর তা না হলে আপনি যদি বাজারের গতানুগতিক বই দেখে বা অন্যান্য লেকচারের, অন্যান্য টিচারের কপি করে আপনি যদি করেন, 10টা ম্যাথ পারবেন, 11 নম্বর ম্যাথে গিয়ে আটকে যাবেন। আপনাকে এই জায়গাগুলো আমি ইনশাল্লাহ খুবই সহজ করে দেব। এরপরে আমরা আসি এই জায়গাগুলোতে আমাদের দেখেন রেগুলার আসে, এই যে লাভ ক্ষতি খুব ফোকাস করতে হবে, লাভ ক্ষতি এবং সুদ কষা এটা আপনাকে ফোকাস করতেই হবে। সুদ কষাতে শুধু আই ইকুয়াল টু পি এন আর, আর সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100⁻n, এই দুইটা ফর্মুলা দিয়ে যদি ম্যাথ হয়, তারপরে এত কেন কঠিন? এই কঠিনগুলো আমি আপনাকে দেখাবো, কারণ ওখানে অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল নাম্বার থাকে, অথচ অংশ থেকে দেখা মাত্র অ্যান্সার করা যায়। সেই জায়গাগুলো আপনাকে শিখতে হবে, না শিখলে আপনি কিন্তু অনেকের কাছ থেকে পিছিয়ে থাকবেন। আপনি ভাবছেন আপনি টিউশনি করেন, কোচিং করান, আপনি ম্যাথ ভালো পারেন, বিশ্বাস করেন আপনি আমার একদিন ক্লাস করবেন, আপনি সেদিন থেকে আপনি আমার ক্লাসের ভক্ত হয়ে যাবেন। কেন হবেন জানেন? কারণ আপনি যে ম্যাথটা জানেন সেটা হচ্ছে একাডেমিক লাইফে ছাত্রদেরকে শেখানোর জন্য ম্যাথ জানেন, কিন্তু ওই দিন 2 or 3 সেকেন্ডসে দেখা মাত্র কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, বিশ্বাস করেন ভাই এই জিনিসটা আপনার জানা নেই। সেই জিনিসটা জানানোর জন্য আমি আসছি শ্যামল স্যার আপনাদের সাথে ইনশাল্লাহ। এরপরে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
এই বর্গ ও গণ সম্বলিত সূত্রাবলী, যেটা বলা হয় বীজগণিতিক রাশিমালা থেকে। এখান থেকে কিন্তু আপনার থাকবেই 3টা 4টা করে থাকেই। হ্যাঁ, সেই জিনিসগুলো খুব সহজে করা যায়। তারপরে আপনি বেশি ফোকাস করতে হবে সূচক লগারিদম। সূচক লগারিদম আমি একটা ম্যাথ দিলে আপনাদের আকাশ থেকে পড়বেন, অথচ সেই ম্যাথটা 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে করা যায়। সেই জিনিসগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। তবে এইখানে আপনারা একটু গুরুত্ব কম দিবেন। যেমন এই যে ঘন জ্যামিতি থেকে একটু কমই আসে, খুব বেশি আসে না। তবে দেখেন অ্যাভারেজে কিন্তু সব জায়গা থেকে আসে, গসাগু থেকেও কম আসে, কম বেশি সব জায়গা থেকে আসে। এই কারণে আপনাদের এইখানে কোনো কারচুপি করার সুযোগ নাই। প্রত্যেকটা ক্লাসে আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন যে সাজেশন দেন, সাজেশন দেওয়ার কোনো সুযোগ অন্য জায়গায় থাকলেও এনটিআরসি তে সাজেশন নেই। তো আমি শুধু বকবক করে গেলাম অনেকক্ষণ ধরে, আপনাদের কথা মানে দেখছি না। আপনারা আমাকে এইখানে লাইভে যারা আছেন আমাকে চেনেন এরকম কেউ আছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট দিব, এবং এনটিআরসি এর ম্যাথ সম্পর্কে কোনো মানে আপনাদের কোনো কোয়েরি আছে কিনা বা প্রশ্ন আছে কিনা আপনারা প্লিজ আপনারা কোশ্চেন করবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আপনারা এমন একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে যাচ্ছেন যে প্ল্যাটফর্ম দেশের সেরা প্ল্যাটফর্ম হিসেবে ইনশাল্লাহ অতি শীঘ্রই প্রতীয়মান হবে। কারণ এখানে সেরা টিচার প্যানেল নিয়ে, সেরা জনবল নিয়ে, সুন্দর প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের সামনে এই জব মাস্টার হাজির হয়েছে। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন। আচ্ছা, এইখানে আমাকে দেখছেন এরকম কেউ আছেন? আচ্ছা, তো আমরা এরপরে এই যে দেখেন আমাদের স্কুল পর্যায়ে যদি দেখেন, ঘুরে ফিরে আসলে আমাদের প্রস্তুতিটা একসাথে নিতে হবে। কারণ এই যে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2, এই এই দুইটার জায়গায় জাস্ট একটু কিছু জায়গায় ম্যাথের মানে আছে, আপনার পার্থক্য আছে। যেমন এখানে ওই গসাগু লসাগু গড় একটু কম আসে, কিন্তু পাটিগণিতের জায়গায় এটা 2বার আসে, 1বার আসে না, এরকম একটা অ্যানালাইসিস আছে। হ্যাঁ, আবার এখান থেকে অনুপাত অনুপাত একেবারেই আসে না। ঘন জ্যামিতি, ত্রিকোণমিতি এখানে একেবারেই আসে না স্কুল, কিন্তু আমরা কিন্তু কলেজে দেখলাম ত্রিকোণমিতি আসে। এই যে কিছু জায়গায় এখন একদিনে তো আপনাদের এত কিছু অ্যানালাইসিস করা সম্ভব না, তবে এগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে। আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আপনাদের সামনে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে হাজির হবেন আহ, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আছেন। আচ্ছা, আপনাদের এই বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আপনাদের সামনে হাজির হবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমাদের 3টে সাবজেক্টের যে কোয়েশ্চেন অ্যানালাইসিস যারা দেখেছেন সবাইকে আবারও ধন্যবাদ। তো এখন আমি এই পর্বে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে নিবন্ধন পরীক্ষায় যে 100টা প্রশ্ন থাকে তার মধ্যে প্রায় 25টা প্রশ্ন থাকে হলো সাধারণ জ্ঞান থেকে, ঠিক আছে? তো এই সাধারণ জ্ঞানের মধ্যে আবার অনেকগুলো সেগমেন্ট আছে। তো সেই সেগমেন্টগুলো আমরা দেখবো আমাদের এই কোয়েশ্চেন অ্যানালাইসিসে গত 10 বছরে কোন কোন সেগমেন্ট থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে এবং সেই কোন কোন টপিকগুলোর উপর আমরা বেশি হাইলাইট করব, ফোকাস করব, সেগুলো আমরা এই অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু বুঝতে পারবো, ঠিক আছে? কারণ হলো সাধারণ জ্ঞান একটা ওপেন সিলেবাস একটা সাবজেক্ট। তো ওপেন সিলেবাস যেহেতু এখানে অনেক বেশি পড়াশোনার সুযোগ আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এত পড়াশোনা করে আপনি এই অল্প সময়ের মধ্যে এখানে সাধারণ জ্ঞান পাঠে ভালো করতে পারবেন না, ঠিক আছে? দেখা যাবে আপনাকে পরিশ্রম করতে হচ্ছে বেশি কিন্তু আপনার আউটপুট কম। তো যাতে এই ধরনের সিচুয়েশন না হয় সেজন্য আমরা যে কাজটা করব, আমাদের জব মাস্টারের পক্ষ থেকে আপনাদেরকে আমরা একটা সুন্দর গাইডলাইন দিব সাধারণ জ্ঞানের। যেহেতু এই সাবজেক্টটাতে অনেকেরই সমস্যা হয়, সবারই একটা কমন প্রবলেম যে ভাইয়া পড়ি কিন্তু মনে থাকে না। আসলে এটা মনে থাকার মতো কোনো সাবজেক্ট না, এটা মানে পড়ে ভুলে যাওয়ার মতো একটা সাবজেক্ট। তো এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সেই টপিকগুলোর উপরে হাইলি ফোকাস করব যে টপিকগুলো থেকে প্রতি নিবন্ধনে অনেক বেশি প্রশ্ন আসে, এবং বিশেষ করে কিছু কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে দেখা যায় ফ্রিকোয়েন্টলি একাধিক কোয়েশ্চেন আসে। মানে একটা টপিক থেকে একটা দুইটা না, দুইটা তিনটা চারটা প্রশ্ন কিন্তু আসে। এরকম কিছু টপিক আছে যেগুলোকে আমরা হট টপিক বলি। তো আজকের এই কোয়েশ্চেন অ্যানালাইসিসের মধ্যে আমি মূলত সেই হট টপিকগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে কলেজ পর্যায়ে যেটা সেটা একটু দেখাই। কলেজ পর্যায়ে বাংলাদেশ বিষয়াবলী, আপনারা তো জানেন যে সাধারণ জ্ঞানের মধ্যে মূলত আসলে প্রধানত 3টা সেগমেন্ট থাকে। বিশেষ করে আমাদের এই নিবন্ধন পরীক্ষায় 3টা সেগমেন্ট থাকে, তার মধ্যে সবচেয়ে বড় সেগমেন্টটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী।
এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। তারপরে হলো ইন্টারন্যাশনাল বিষয়গুলো একটা সেগমেন্ট আছে, আন্তর্জাতিক বিষয়গুলো, এখান থেকেও মোটামুটি ভালো ধরনের প্রশ্ন আসে। আর আরেকটা সেগমেন্ট এখানে আছে যেটাকে আসলে এক্স্যাক্টলি সাধারণ জ্ঞান বলা যায় না, বাট সাধারণ জ্ঞানের সাথে প্রশ্নগুলো অ্যাটাচ করে দেওয়া হয়। সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি, অর্থাৎ কম্পিউটার। ঠিক আছে, তো বিজ্ঞান এবং প্রযুক্তি ওখান থেকে আসলে যদি প্রশ্ন কেমন আসে যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে বেশি প্রশ্ন আসে না। 10 থেকে সর্বোচ্চ হলে 20% প্রশ্ন সেখান থেকে আসে, দুইটা মিলিয়ে। তবে 80 থেকে প্রায় 90% কোয়েশ্চেনই আসে মূলত দুইটা সেগমেন্টের উপরে, একটা হলো বাংলাদেশ বিষয়াবলী আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। ঠিক আছে, তো প্রথমে আমরা একটু দেখি যে বাংলাদেশ বিষয়াবলী যে কলেজ পর্যায়ে যে টপিকগুলো আসে, যে টপিকগুলো থেকে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসে, সেই টপিকগুলো একটু প্রথমেই দেখি আমরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অধ্যায়গুলোর নাম দেখতে পাচ্ছেন, আর ডান পাশে দেখেন কোন কোন নিবন্ধন পরীক্ষায় কয়টা প্রশ্ন আসছে এই টপিকগুলো থেকে, এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে। তার মধ্যে প্রথম যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু এবং পরিবেশ। বাংলাদেশের ভূপ্রকৃতি মানে কি? বাংলাদেশের ভূপ্রকৃতি অর্থ হলো বাংলাদেশের যে পাহাড় পর্বত, বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের পর্বত, তারপরে হচ্ছে নদী নালা, অর্থাৎ এক কথায় যে সমস্ত জিনিসগুলোকে আমরা ভৌগোলিক বৈচিত্র্য বলি। হ্যাঁ, বাংলাদেশের ভূগোলের সাথে রিলেটেড যে টপিকগুলো আছে, ছোট ছোট প্রায় এখানে 5-6টা টপিক আছে। তো পুরোটা মিলিয়ে কিন্তু আমরা এটাকে হেডিং দিয়েছি বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু এবং পরিবেশ। ঠিক আছে, জলবায়ু পরিবেশ। আপনারা জানেন যে জলবায়ু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। জলবায়ু থেকে প্রশ্ন আসে না এমন কোনো পরীক্ষা বাংলাদেশে আসলে কোনো নাই বললেই চলে। মানে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকবেই। তো আপনারা এখানে যদি দেখেন বিগত নিবন্ধনগুলো দেখেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 18তমতে 2টা আসছে, 17তম 3টা আসছে, 16তম 2টা আসছে, 15তমতে আসে না, এরপরে 2টা। মানে মোটামুটি বলা যায় প্রতি বছরই এখান থেকে একাধিক প্রশ্ন আসছে বিগত সালে। ঠিক আছে, তো সামনে ইনশাল্লাহ আসবে, এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক এখানে দেখেন 2 নম্বরে, সেটা হচ্ছে ইতিহাস, যেটাকে আমরা হিস্ট্রি বলি। কেমন? হিস্ট্রি, ইতিহাস, এই টপিকটা কিন্তু অনেক বড়। এই টপিকের লেন্থ কিন্তু অনেক বড়। হ্যাঁ, এখানে পড়া বেশি কিন্তু এখানে আউটপুট কম, অর্থাৎ মার্কস কম কিন্তু পড়া বেশি, অনেক পড়া। আমি যদি ইতিহাসের বিগিনিং ধরি, মানে ইতিহাসটা আসলে শুরু কোথায় শেষ কোথায় একটু আইডিয়া যদি আপনাদেরকে দিই, তাহলে বুঝতে পারবেন। আমাদের এই ইতিহাস অধ্যায়ের শুরুটা হচ্ছে একেবারে সেই আজ থেকে 2500 বছর আগে, অর্থাৎ যখন এই উপমহাদেশে আলেকজান্ডার দ্য গ্রেট যখন আসছিলেন খ্রিস্টপূর্ব 327 খ্রিস্টপূর্বাব্দে পারস্য জয় করে, ঠিক সেই সময় থেকে আমাদের এখানে আমাদের ইতিহাস অধ্যায়ের সূচনা। এরপরে আমরা দেখি এখানে আলেকজান্ডার বিদায়ের পরে মৌর্যরা আসছে, মৌর্য সাম্রাজ্য, তারপরে গুপ্ত সাম্রাজ্য, এরপরে বাংলার পাল সাম্রাজ্য, তারপরে হলো সেন সাম্রাজ্য, সেন রাজবংশ, এরপরে মুসলিম যে শাসন, অর্থাৎ 600 বছরের যে মুসলিম শাসন, মধ্যযুগের মুসলিম শাসন। আর এই মুসলিম শাসনের অবসান হয়েছিল ব্রিটিশদের আগমনের মধ্য দিয়ে। তো ব্রিটিশদের মধ্যে আবার 200 বছরের যে শাসন, এক কথায় 1947 সাল পর্যন্ত সেই গ্রিকদের আগমন এবং ব্রিটিশদের বিদায়, এই দুই ঘটনার মধ্যবর্তী যে বিশাল 2000 বছরের যে সময়টা, এই পুরো সময়টাই হচ্ছে আমাদের এই ইতিহাস অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু। কেমন? তো এখানে পড়া অনেক বেশি, এখানে মার্কস কম। তো এই জন্য আমরা যে কাজটা এখানে করব সেটা হচ্ছে এই ইতিহাস অধ্যায়টাকে আমরা আপনাদের জন্য এমনভাবে শর্টকাটে উপস্থাপন করব, ইতিহাসের গুরুত্বপূর্ণ জিনিসগুলো শুধু আপনাদের সামনে মানে আপনাদেরকে সাজেশন হিসেবে, গাইডলাইন হিসেবে দিব পড়ার জন্য, যাতে এখানে আপনারা কম পড়ে বেশি মার্কস তুলতে পারেন। যেহেতু এটা একটা ইনএভিটেবল টপিক, অর্থাৎ এখান থেকে প্রশ্ন মিস হওয়ার তেমন একটা সুযোগ নেই। দেখেন আপনারা প্রতি বছরে কিন্তু একটা করে থাকে, অনেক সময় এই যেমন 17তম 2টা প্রশ্ন আসছে। ঠিক আছে, এখন 2-1 বছর মিস যায়, এটা ব্যতিক্রম, এটা এক্সেপশন। বাট নর্মালি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি ইতিহাস থেকে প্রশ্ন পাবেন, অবশ্যই পাবেন, নিশ্চিত পাবেন। ঠিক আছে, এই জন্য এই অধ্যায়টা আমাদের ভালো করে পড়তে হবে। আর 3 নম্বরের যে টপিকটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা ইতিহাস থেকেও গুরুত্বপূর্ণ, তবে সেখানে পড়া কম আবার মার্কস বেশি। সেই টপিকটা হলো মুক্তিযুদ্ধ। আপনি বাংলাদেশের নাগরিক, আপনি যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার ধারণা না থাকে স্পষ্ট, তাহলে তো আপনি এদেশের নাগরিক না, আপনি রাজাকার, তাই না? যাই হোক, রাজাকার হয়ে আর আমরা স্বাধীন দেশের দেশপ্রেমিক হয়ে যেই হই না কেন, আমাদের পরীক্ষা পাশ করার জন্য তো আমাদের অ্যাটলিস্ট কি লাগবে, একটা মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, তাই না? তো মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি যেটা বলবো সেটা হলো মুক্তিযুদ্ধ, অথবা আমি যদি আরো একটু ব্রডলি বলি তাহলে সাধারণ জ্ঞান, এই জিনিসটা আসলে একটু পলিটিক্যাল একটা সাবজেক্ট। অর্থাৎ আমাদের বাংলাদেশে এমন একটা নিয়ম যে সরকার পরিবর্তন হলে দেখা যায় সাধারণ জ্ঞানের টপিকও কিন্তু পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তো একসময় 5ই আগস্ট 2024-এর আগে আমাদের সাধারণ জ্ঞানের অনেকগুলো টপিকের ধাঁচ ছিল একরকম, আবার 5ই আগস্টের পরে আমাদের সাধারণ জ্ঞানের অনেকগুলো টপিকের ধাঁচ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। বুঝতে পারছেন, প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে মুক্তিযুদ্ধ যে টপিকটা, মুক্তিযুদ্ধ এই টপিকটার অনেক কিছু কিন্তু এখন আর আগের মতো থাকবে না। অর্থাৎ আমরা গত 17-16 বছর যে জিনিসগুলোকে বেশি হাইলাইট করেছি, দেখা যাবে অনেক কিছু এখানে এখন বর্তমানে
এটা আর এখন হাইলাইটেড হবে না বা সামনে এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। আবার অনেক কিছু আগে ইম্পর্টেন্ট ছিল না, বাট এখন অনেক কিছু ইম্পর্টেন্ট হয়ে যাবে। বিশেষ করে আমি স্পেসিফিকলি দুইটা টপিক এখানে, দুইটা জিনিস মেনশন করতে পারি। একটা হচ্ছে আগে যে কোনো পরীক্ষায় সাধারণ জ্ঞানে আপনি যেখানেই পরীক্ষা দিতেন, সেটা নবম থেকে একেবারে 20তম গ্রেডের যে কোনো পরীক্ষায় দেখবেন বঙ্গবন্ধু থেকে একটা প্রশ্ন কিন্তু আসতোই, তাই না? এটা একটা কমন বিষয় ছিল, এটা একটা মানে অবধারিত বিষয় ছিল। কিন্তু 5ই আগস্টের পর থেকে এখন কিন্তু ওই জায়গাটাতে আমরা ক্রস দিয়ে দিই সব জায়গায়, অর্থাৎ ওই জায়গাটাতে এখন রিপ্লেসমেন্ট হয়েছে হলো আমাদের বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, অর্থাৎ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক আছে, তো এটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা স্বাভাবিক ঘটনা, এটাকে আমরা মেনে নিতে হবে, কিছু করার না, এটা হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা, এটা অনুযায়ী আমাদেরকে সামনে আগাইতে হবে। ঠিক আছে, তাহলে মুক্তিযুদ্ধ আশা করি আপনারা বুঝতে পারছেন। টপিক কিন্তু মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন থাকবে, কিন্তু এখানের মধ্যে কিছু কিছু জায়গায় ব্যক্তি বিশেষের কিছু কিছু জায়গায় পরিবর্তন আমাদের করতে হবে। তো কোন জিনিসগুলো আপনারা এখন একটু কম গুরুত্ব দিবেন, আগের চাইতে একটু পরিবর্তন কোন কোন জায়গাগুলোতে আসবে, সেটা হয়তো আপনারা অনেক কিছু নাও বুঝতে পারেন। তো সেটা ইনশাল্লাহ আমরা জব মাস্টারের পক্ষ থেকে আমরা এমনভাবে আমাদের সিলেবাসগুলোকে সাজাবো, আমরা করবো যাতে আপনারা সেগুলো ধরতে পারেন। কেমন? ওটা নিয়ে সমস্যা না, ওইটা আমাদের কাজ, ওটা আপনাদের কাজ না। আচ্ছা, এরপর আসেন মুক্তিযুদ্ধের পরে। আচ্ছা, এখানে এখানে যে জিনিসটা আমি একটু দেখাবো আপনাদেরকে, সেটা হলো পাকিস্তান আমল ও ভাষা আন্দোলন। পাকিস্তান এবং ভাষা আন্দোলন, এইটাকে এখানে আলাদা টপিক হিসেবে দেখানো হয়েছে। দেখেন, শুধু এই ছোট্ট টপিকটা থেকে কিন্তু প্রায় প্রতি বছরই প্রশ্ন আসছে, একটা করে তো আসছে, কিছু কিছু বছর দুইটাও আসছে। আচ্ছা, আর যে টপিকটা থেকে প্রত্যেক বছর একাধিক প্রশ্ন আসছে সেটা হলো মুক্তিযুদ্ধ। অর্থাৎ এখানে দুইটা পার্ট করা হয়েছে, আমি এখানে আলাদাভাবে দেখাচ্ছি। কেমন? যদি দুটাকে আমি একসাথেও করি তাও কিন্তু দেখেন প্রতি বছরই এখান থেকে 2টা 3টা 4টা করে প্রশ্ন কিন্তু এই অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। কেমন? যেমন 2015তম যে নিবন্ধনটা এখানে দেখা যাচ্ছে, সেই বছর মুক্তিযুদ্ধ থেকে প্রায় 3টা প্রশ্ন আসছে, মুক্তিযুদ্ধ থেকে শুধু 3টা প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এগুলো আসতেই থাকবে, এখানে আসলে কখনো আসবে না এরকম এটা কখনো সম্ভব না, বিকজ এই টপিকগুলো হচ্ছে একেবারে মাদার টপিকস, বলা যায় সাধারণ জ্ঞান বাংলাদেশ পাঠের খুবই হট টপিকস এগুলো। ঠিক আছে, এগুলো সম্পর্কে আপনাদের অবশ্যই বিস্তারিত ধারণা থাকতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ পাঠের প্রাণ, হার্ট অফ মানে জিকে বাংলাদেশ পাঠ। ওকে, এরপর আসেন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো সভ্যতা ও সংস্কৃতি। সভ্যতা ও সংস্কৃতি, এইটা থেকেই মনে হয় সবচেয়ে বেশি এখানে যে নিবন্ধনের যে ইয়েগুলো দেওয়া আছে, সালগুলো আপনারা দেখেন, সভ্যতা ও সংস্কৃতি এই অধ্যায় থেকে বা এই সাবজেক্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। দেখেন, একটা আসছে, 17তম একটা আসছে, 13তম দুইটা আসছে, এরপরে দুইটা, একটা, তিনটা, একটা, দুইটা, 4টা, অনেকগুলো প্রশ্ন। তার মানে সভ্যতা, এটা টপিকটা কিন্তু অত বড় না। এখানে সভ্যতার মধ্যে যদি আপনাকে যদি আমি স্পেসিফিকলি কিছু টপিক মানে স্পেসিফিকলি যদি কিছু পয়েন্ট বলি, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। এখানে সভ্যতা থেকে মূলত 5-6টা সভ্যতা ভালো করে পড়লে এখান থেকে একটা দুইটা প্রশ্ন আপনি অনায়াসে কমন পাবেন। যেমন মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, তারপরে মেসোপটেমিয়া সভ্যতা, চৈনিক সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, এই জাস্ট 5 থেকে 6-7টা টপিক সভ্যতা পড়লে মোটামুটি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো বাংলাদেশের অর্থনীতি। আচ্ছা, বাংলাদেশের অর্থনীতি থেকেও কিন্তু আমরা এভারেজে দেখতে পাচ্ছি মোটামুটি একটা করে কোয়েশ্চেন প্রতি নিবন্ধনে মানে ছিল মোটামুটি। আচ্ছা, এখানে যে কথাটা আমি একটু বলবো সেটা হলো বাংলাদেশের অর্থনীতির যে টপিকটা, এই টপিকের প্রশ্নটা মূলত সাম্প্রতিক হয়। সাম্প্রতিক বলতে যেমন 2026-27 সালের যে সাম্প্রতিক, 2026-27 সালের যে সাম্প্রতিক, এখান থেকে অর্থনীতির সাম্প্রতিক প্রশ্ন কেমন আসতে পারে? যেমন 2026-27 সালের জুন মাসে যে বাজেট হবে, সেই বাজেট থেকে একটা প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের বর্তমানে মুদ্রাস্ফীতি কেমন, বাংলাদেশের বর্তমানে দারিদ্র্যের হার কেমন, মানে গুরুত্বপূর্ণ অর্থনীতির সমীক্ষা 2026, এই রিলেটেড যে প্রশ্নগুলো আমরা পরীক্ষায় বিগত সালে দেখেছি, সেই টাইপের প্রশ্নগুলোর সাথে মিল রেখে ওই পয়েন্টগুলো আমরা জাস্ট 26-এর সাথে মিলিয়ে পড়বো। ঠিক আছে, অর্থাৎ এক কথায় এখানে অর্থনীতির প্রশ্নগুলো সাম্প্রতিক আসবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা টপিক হচ্ছে সম্পদ। আচ্ছা, বাংলাদেশের কিন্তু অনেক ধরনের সম্পদ আছে, বিশেষ করে কৃষি সম্পদ, তারপরে হচ্ছে বনজ সম্পদ। বনজ সম্পদ মানে সুন্দরবন, কৃষি সম্পদ মানে হচ্ছে ধান, তারপরে গম, বিশেষ করে যেগুলো আমরা আমাদের অর্থ করে যে ফসলগুলো আছে, সেই ফসলগুলো আমাদের ভালো করে দেখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে আমাদের সার সম্পদ, বিদ্যুৎ সম্পদ। ঠিক আছে, তারপরে হচ্ছে খনিজ সম্পদ, যেমন তেল, গ্যাস, কয়লা, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। এই টপিক থেকেও কিন্তু প্রতি বছর প্রশ্ন আসছে, মাঝে মাঝে আবার দুইটা করে আসছে, এরকম অনেকগুলো সাল দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখানে এরপরে আরেকটা টপিক আমরা দেখতে পাচ্ছি সম্পদের পরে, সেটা হলো যোগাযোগ ব্যবস্থা। এখান থেকে প্রশ্ন কালে বদলে আসছে, প্রতি বছর আসছে সেটা বলবো না। আর এখানেও আমি একটু বলে রাখি, যোগাযোগ ব্যবস্থার মধ্যে যে প্রশ্নগুলো আসছে বিগত সালে, দেখবেন সেগুলো ওই বছরের জন্য সাম্প্রতিক হিসেবে বিবেচিত। কেমন? যেমন পদ্মা সেতু যে বছর উদ্বোধন হয়েছে, সেই বছর কিন্তু এই প্রশ্নটা আসছে, পদ্মা সেতু দৈর্ঘ্য কত? তাহলে পদ্মা সেতু 2023 সালে উদ্বোধন হয়েছে, ওই বছর যদি এই প্রশ্নটা এসে থাকে, অবশ্যই সেটাকে আমরা কি বলবো, সাম্প্রতিক প্রশ্ন হিসেবে সেটাকে আমরা বিবেচনা করবো। ঠিক আছে, এরকম।
তো এগুলো হচ্ছে আলোচিত সাম্প্রতিক আলোচিত হিসেবে এগুলো পরীক্ষা আসবে, সাম্প্রতিক হিসেবে আসবে, যদিও টপিক যোগাযোগ ব্যবস্থা, বাট সাম্প্রতিক হিসেবে এগুলোকে আমরা পড়বো। তারপরে দেখা যাচ্ছে বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা ও জনমিতিক পরিচয়। আচ্ছা, এইটা মোটামুটি বলা যায় এটা লেস ইম্পর্টেন্ট টপিক। এখানে গত 12তম নিবন্ধন থেকে 18 পর্যন্ত কোনো প্রশ্নই আসে না, শুধু 11তমতে দুটো প্রশ্ন আসছে। আচ্ছা, এটা কি টপিক? সমাজ জীবন, সমস্যা ও জনমিতিক পরিচয়। এটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা নিয়ে, বাংলাদেশের জনসংখ্যার বিভিন্ন যে ইস্যুগুলো আছে সেগুলো থেকে সাধারণত প্রশ্ন হয়। এটাও কিন্তু সাম্প্রতিক হিসেবেই পরীক্ষা আসে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা টপিক দেখতে পাচ্ছি আমরা, রাষ্ট্র নাগরিকতা, সরকার ও রাজনীতি। এটা হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সাধারণত আমরা জানি 3 ভাগে বিভক্ত: আইন বিভাগ, বিচার বিভাগ, আর একটা হলো আইন বিভাগ, বিচার বিভাগ, আরটা হচ্ছে আমাদের যেটা আমরা যেটাকে বলি শাসন বিভাগ, ঠিক আছে। এই 3টে বিভাগ থেকে একটা দুইটা প্রশ্ন এখানে এগুলো আসবে। এগুলো অবশ্য বেসিক কোয়েশ্চেন, এগুলো সাম্প্রতিক হিসেবে সেভাবে একটা আসে না, বেসিক হিসেবে আসে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি ও পরিকল্পনা। যেমন আমরা জানি যে সাম্প্রতিককালে আমাদের বর্তমান সরকার ক্ষমতা আসার পরে কিছু নীতি তারা গ্রহণ করেছে। বিশেষ করে সামাজিক সুরক্ষা নীতির মধ্যে একটা হলো ফ্যামিলি কার্ড, তারপরে কৃষক কার্ড। এই যে বিভিন্ন নীতিগুলো আছে যেগুলো দারিদ্র বিমোচনের ক্ষেত্রে হেল্পফুল, এই নীতিগুলো যদি বেশি আলোচিত হয় তাহলে সেগুলো সাম্প্রতিক হিসেবে একটা দুটো আসার সম্ভাবনা আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা টপিক দেখতে পাচ্ছি, এইটাও বলা যায় লেস ইম্পর্টেন্ট, যদিও গত 2টা নিবন্ধনে আসছে একটা করে প্রশ্ন। মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন বলতে হচ্ছে মূলত বোঝাচ্ছে শিক্ষার যে ব্যবস্থা, অর্থাৎ শিক্ষা নিয়ে, কারণ শিক্ষাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের অন্যতম হাতিয়ার। তাহলে শিক্ষা রিলেটেড যে প্রশ্নগুলো আসবে এগুলো প্রতি বছরে আসবে না, যদি সাম্প্রতিককালে খুবই আলোচিত কোনো কর্মসূচি থাকে সরকারের পক্ষ থেকে মানব সম্পদ উন্নয়নে তাহলে আসতে পারে, ঠিক আছে। এটা এটা সময়ের উপরে ডিপেন্ড করে, যোগের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। আর আরেকটা টপিক আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ আমাদের বাংলাদেশের সাথে বিদেশের যে ফরেন যে রিলেশন, ফরেন যে পলিসিগুলো আমাদের আছে, আমরা ভারতের সাথে কিভাবে আমরা ডিল করব, আমেরিকাকে আমরা কিভাবে ডিল করব, পাকিস্তানকে কিভাবে ডিল করব, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে কিভাবে ডিল করব, এই ডিলিংগুলো যদি খুবই আলোচিত কোনো ইস্যু থাকে ওই বছর, সাম্প্রতিক হিসেবে এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, আছে, থাকে সেরকম সম্ভাবনা। আচ্ছা, আর আরেকটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো সর্বশেষ যে টপিকটা, সিলেবাস বহির্ভূত। যেহেতু সাধারণ জ্ঞান একটা ওপেন সিলেবাস, এটা নির্দিষ্ট আসলে কোনো সিলেবাস নাই, যদিও আমরা এই টপিকগুলো চুজ করেছি কিভাবে, কিসের ভিত্তিতে চুজ করেছি, কারণ বিগত সালের প্রশ্ন যদি আমরা দেখি 8 বছরের যে নিবন্ধন, তাহলে আমরা দেখব ওই প্রশ্নগুলোর মূলত এই হেডিংগুলোর অধীন থেকে আসছে, সেই হিসেবে আমরা এই টপিকগুলোকে চুজ করেছি। কিন্তু এটা কোনো সিলেবাস না, বিকজ এনটিআরসি কর্তৃপক্ষ কখনো আমাদেরকে সিলেবাস নির্ধারিত দেয় না, তারা একটা ওপেন সিলেবাসের উপর পরীক্ষা নেয়। কিন্তু আমরা বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা দেখেছি, এই টপিকগুলোকে বেশি হাইলাইট করা হয়েছে, ফোকাস করা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আপনাদের জন্য, আপনাদের প্রস্তুতিটাকে সহজ করার জন্য আমরা এগুলো এখানে উপস্থাপন করছি, কেমন। তবে এখানে এমন কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো নির্দিষ্ট টপিক টাচ করবে না, সেগুলো দেখা যাবে আমরা যেগুলোকে এক্সেপশন বলতে পারি, এরকম এক্সেপশন অনেক প্রশ্ন থাকবে। তো সেই প্রশ্নগুলোকে আমরা সিলেবাস বহির্ভূত অথবা সাম্প্রতিক হিসেবে আমরা সেগুলোকে ট্রিট করব। তো এখান থেকেও কিন্তু মোটামুটি 2-3টা করে প্রতি বছর এখানে আসতেছে, ঠিক আছে। বিশেষ করে সাম্প্রতিক যে অংশটা সেটাকে আমরা এখানে ফেলেছি, কেমন, এখানে রেখেছি, এই পার্টটাতে রেখেছি। যদিও সাম্প্রতিক আমরা দেখেছি এখানে ভিতরে অনেকগুলো টপিক থেকে সাম্প্রতিক হিসেবেও প্রশ্ন আসতে পারে অথবা বেসিক হিসেবেও আসতে পারে, দুইভাবে কিন্তু আসতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি মোটা দাগে আমরা যদি বলি স্কুল কলেজ পর্যায়ে অথবা যদি আমরা স্কুল পর্যায়ে বলি, সেখানেও আমরা দেখবো এই টপিকগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রতি বছর প্রশ্ন আসছে। সো আশা করি একটা ভালো করে বুঝলে, একটা ভালো করে পড়লে আপনার যে কোনো পরীক্ষার জন্য কিন্তু আপনি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাবেন, কেমন। তো আমি একটা দেখালাম, আর বাকিগুলো ওরকম আসলে ধরে ধরে বোঝানোর কিছু নাই। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, যাদের এই অ্যানালাইসিসের এই পিডিএফটা যাদের প্রয়োজন হবে, যারা মনে করবেন যে এটা আমার একটু দেখা উচিত, আর একটু ডিটেলসে দেখা উচিত, তারা অবশ্যই আমাদেরকে আমাদের পেজে আমাদেরকে নক দিবেন। ইনশাল্লাহ যারা যারা নক দিবেন তারা এটা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমরা নতুন একটা প্ল্যাটফর্ম আপনাদের সামনে উপস্থাপন করেছি সম্পূর্ণ আপনাদের স্বার্থে, ঠিক আছে। তো আপনারা যদি নিজেদের স্বার্থটাকে এখানে চরিতার্থ করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনাদের সহযোগিতা পেলেই কিন্তু আমরা সামনে আগাইতে পারবো, ঠিক আছে। তো সবার মধ্যে রিকোয়েস্ট থাকবে, আমাদের সামনে যে ক্লাসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি, অলরেডি রাহিন অলরেডি বলেছে আপনাদেরকে যে আমরা আমাদের নেক্সট যে 1.5 মাস, অর্থাৎ জুন এবং জুলাইয়ের অর্ধ মাস, এই 1.5 মাস আমরা আপনাদেরকে একটা ফাউন্ডেশন কোর্সের আয়োজন করতে যাচ্ছি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে। তো এই কোর্সটাতে আপনারা সবাই এনরোল করবেন এবং আপনাদের যারা পরিচিত আছে সবাইকে এখানে এনরোল হওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। ইনশাল্লাহ ভালো কিছু পাবেন, ইনশাল্লাহ সামথিং বেস্ট এখান থেকে আপনারা পাবেন। এবং আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও সবসময় দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কখনো এখান থেকে নিব না, দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। বাকিটা সময় বলে দিবি আমরা কি করব। তো আপনারা এতক্ষণ ধরে কষ্ট করে ধৈর্য ধরে শুনেছেন, এজন্য সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সামনে আরো দেখা হবে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।